শোনো না গো, আমাদের পড়শিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিন্তু কাঁদতে পারছে না উর্বি। আগামী ৪৮ ঘন্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না। বিধ্বংস শঙ্কিত একটা মন নিয়ে বসে আছে একজন বাবা। অপেক্ষায় আছে ভাই বোন, অপেক্ষায় আছে ফুপি খালারা, আত্মীয় স্বজন। অপেক্ষায় আছে আরো একজন যার সাথে শর্মির কোনো রক্তের সম্পর্ক নেই। সুমনা এগিয়ে যায় রাউনফের কাছে, মনটাকে শক্ত করে রাউনফকে ডাকে। দুলা ভাই। রাউনফ মাথা তুলে তাকায় সুমনার দিকে, ধরা গলায় বলে, তোমার আবার আমানত আমি অক্ষত রাখতে পারিনি সুমনা। সীমানার মৃত্যুর সময়ও মেয়েকে আঁকড়ে ধরেছিল যাতে মেয়েটা চোট না পায়, বুকের মধ্যে আগলে রেখেছিল। আর দেখো আজ মেয়েটার কি অবস্থা করেছি আমি। সামান্য হাত কেটে গেলেও মেয়েটা ঘাবড়ে যেত। আর আজ আমার মামনি কষ্ট পাচ্ছে, বাবা হয়ে আমি সেই কষ্টের ভাগ নিতে পারছি না। উর্বি রাউনফের দিকে তাকিয়ে তার কথা শুনছে। তার চোখের দৃষ্টি এলোমেলো। ঝুমুর এগিয়ে এসে রাউনফের কাঁধে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে, কিছু হবে না দুলা ভাই, আমাদের শর্মির কিচ্ছু হবে না। উচ্ছ্বাসের কেবিনে বাইরে পাহারা দিচ্ছে দুজন কনস্টেবল। শেফালি কাজ দিয়ে উকি দিয়ে দেখছে ছেলেকে। তার চোখের পানি শুকিয়ে গালের সাথে লেপ্টে আছে। সাখাওয়াত চৌধুরী দূরে দাঁড়িয়ে দেখছে সে দৃশ্য। আজ এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবে সে বুঝতে পারছে না। হসপিটালে আসা আগন্তুকেরা সবাই সাখাওয়াত চৌধুরীর দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকায়, যে দৃষ্টি সাখাওয়াত চৌধুরীকে আরো ক্ষত বিক্ষত করে। শেফালি ঘুরে স্বামীর দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ও বেঁচে যাবে তো, শুধু প্রাণে বেঁচে থাকুক। আর কখনো দেখতে চাইবো না ওকে, সারা জীবন জেলে থাকুক, কিন্তু শুধু প্রাণে বেঁচে থাকুক। চুলগুলো এলোমেলো, গায়ের পোশাক অগোছালো। সাদার উপর ব্ল্যাক স্ট্রেপের শার্টটা কুঁচকে আছে কলারের কাজটাতে। বিধ্বস্ত চেহারা, ক্লান্ত দুটো চোখ নিয়ে বসে আছে রাউনফ। শর্মিকে আইসিইউতে শিফট করা হয়েছে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ও কোনো রেসপন্স করেনি এখন অব্দি মেয়েটা। হসপিটালে রাউনফ একাই থাকছে রাতে, কেউ পারেনি তাকে বুঝিয়ে নিয়ে যেতে। শামিউল, শফিউল সবাই ঢাকায় এসে পৌঁছে গিয়েছে। তাদের কেউ থাকতে দেয়নি রাউনফ। তার মেয়ের কাছে সে থাকবে, আর কেউ না। রাত তখন ১:৩০টার কাছাকাছি। হসপিটাল নিস্তব্ধ হয়ে আছে পুরো। নিউরো বিভাগে পেশেন্ট কম থাকায় এই এরিয়াটা একটু বেশি নিস্তব্ধ। রাউনফ উঠে দাঁড়ায়, ৩ তলার নামাজের স্থানে গিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়। তারপর হেঁটে সোজা চলে যায় রওশনারার কেবিনে। গিয়ে দেখতে পায় রওশনারা ঘুমোচ্ছে। এখন অবধি জানতে পারেনি সে শর্মির অপারেশনের ব্যাপারে, তাকে জানানো হয়নি। রাউনফ কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে কেবিন থেকে বের হয়। তারপর সোজা হেঁটে ৪ তলায় চলে যায়। উর্বির কেবিন নাম্বার ৪০৫। ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে উর্বি কেবিনে নেই। রাউনফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে ৩ তলায় নেমে আসে। সোজা চলে যায় আইসিইউর সামনে, গিয়ে দেখে উর্বি দাঁড়িয়ে আছে দরজার কাছের ভেতরে দৃষ্টি দিয়ে। রাউনফ সামনে এগিয়ে যায়, উর্বির পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কি করছো? উর্বি ঘুরে তাকায় রাউনফের দিকে। রাউনফ উর্বির পা থেকে মাথা অবধি দেখে, তারপর ঠান্ডা গলায় বলে, অসুস্থ তুমি, কেবিনে যাও, বিশ্রাম করো। উর্বি আবারও আইসিইউর ভেতরে তাকিয়ে রাউনফের দিকে তাকায়। রাউনফ তার দিকেই তাকিয়ে আছে। উর্বি বলে ওঠে, এখানে থাকি আমি একা কেবিনে, মনে হচ্ছে ক্ষণে ক্ষণে মেয়েটা আমায় ডাকছে। উর্বির কণ্ঠে আকুতি। রাউনফ উর্বির পেটের দিকে এক পলক তাকিয়ে তার মুখের দিকে তাকায়, তারপর বলে, এমন শারীরিক অবস্থায় তুমি নেই। আমি আমার প্রতিটা সন্তানের সুস্থতা চাই। উর্বি রাউনফের মুখের দিকে তাকায়, তার মানে লোকটা জানে উর্বি মা হতে চলেছে। উর্বি জানে না রাউনফ কিভাবে জেনেছে, অথচ একদিন আগেও এই দিনটা নিয়ে কত জল্পনা কল্পনা করে রেখেছিল উর্বি। রাউনফের দিকে তাকিয়ে উর্বি অনুরোধ করে বলে ওঠে, একটু থাকি। দুজন নার্স এসে দাঁড়ায়। রাউনফ উর্বির কথার কোনো জবাব না দিয়ে নার্স দুজনের দিকে তাকায়। নার্স দুজন মাথা নেড়ে
উর্বিকে এসে ধরে। উর্বিকে অনুরোধ করে বলে, প্লিজ ম্যাম, চলুন কেবিনে, আপনাকে একটা স্যালাইন দিতে হবে। উর্বি যাবে না। রনব একটা দীর্ঘশ্বাস ফেলে উর্বির হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিনে। কোনো কথা না বলে উর্বিকে শুইয়ে দিয়ে নিজে স্লাইন লাগিয়ে দিয়ে একজন নার্সকে বসিয়ে রেখে উর্বির কেবিন থেকে বেরিয়ে যায়। উর্বি এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। তিনতলায় নেমে রওনক আবারও গিয়ে আইসিইউর সামনে চেয়ার টেনে বসে থাকে চুপচাপ। সিটি মেডিকেয়ার হসপিটালের চেয়ারম্যান ডক্টর রওনক করিম খানের বাড়িতে স্বনামধন্য রাজনীতিবিদ শাখাওয়াত চৌধুরীর ছেলে শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরীর হাতে ডক্টর রওনক করিম খানের ছোট্ট মেয়ে আহত। পুলিশের তদন্তে জানা গিয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে এই হতাহতের ঘটনা ঘটে। ভিকটিমের অবস্থা গুরুতর। আসামিও পুলিশের গুলিতে আহত। গোটা শহরের জন্য খবরটা একরকম হলেও বাতাসে কানাঘোষা শোনা যাচ্ছে ডক্টর রওনক করিম খানের ওয়াইফের সাথে আসামির পূর্বের প্রেমের সম্পর্কের জের ধরে আসামি এই ঘটনা ঘটায়। আত্মীয় স্বজন সবাই উর্বিকে আর চোখে দেখছে। খবরটা রীতিমতো সর্বত্র ছড়িয়ে গিয়েছে, কিন্তু তাতে আপাতত কোনো ভ্রুক্ষেপ নেই খানবাড়ির লোকেদের। তারা নিজেদের শোক কাটিয়ে উঠতে ব্যস্ত। শর্মির জন্য উৎকণ্ঠায় সবাই নির্ঘুম রাত কাটাচ্ছে। তারা অন্য কোনো কিছুই শুনতে বা জানতে আগ্রহী নয়। শর্মির অবস্থার কোনো উন্নতি হয়নি, জ্ঞান ফেরা তো দূরে থাক, অবস্থার অবনতি হচ্ছে আরও। হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে একটা ফুল, উর্বির জীবনের ফুল। উর্বির শারীরিক অবস্থা আগের থেকেও খারাপ। তার প্রেগনেন্সির খবরটা এখনও খানবাড়িতে জানানো হয়নি। সবাই যে এলোমেলো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। রওনক আজ 3 রাত্রি বাড়িতে যায়নি। সে হসপিটালে মেয়ের কাছেই ছিল। রওশন আরাকে বাড়িতে পাঠানো হয়েছে। একটা দুর্ঘটনা, জীবনের কোনো কিছুই থেমে থাকে না। জীবন নদীর স্রোতের মতোই বহমান, কিন্তু এবারের মানুষদের থেমে আছে। খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, শুধু হাহাকার। অন্তরা ঘুরে ঘুরে সবাইকে খাওয়ানোর জন্য মানানোর চেষ্টা করছে, কেউ সাড়া দেয় না। সবাই যেন নির্জীব হয়ে আছে। উর্বির শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে। সে শুধু বসে থাকে শূন্যে তাকিয়ে। শর্মির কাছে যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু যেতে পারছে না। তাকিয়ে থাকে দেয়ালের ছবিটার দিকে। রওনক শর্মি উর্বির একটা সেলফি, যেটা রোজার আগে শর্মি তুলেছিল এবং বাঁধিয়েও এনেছিল। রওনক বাড়িতে এসে ঘন্টা খানিকের মতো থেকে চলে যায়। আজকে তার ব্যতিক্রম হয়েছে। রোজা রেখে এত ধকল সামলাতে সামলাতে সেও কিছুটা ক্লান্ত। শফিউল আর মোহনা হসপিটালে, তাই খুব ভোরে বাড়িতে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিল কিছু সময়ের জন্য। বাড়িতে আবারও পুলিশ এসেছে। বাড়ির সবাই লিভিং রুমে আছে। রওনক আমিরুনের কাছে খবরটা পেয়ে নিচে নামে। উর্বিও ধীরে ধীরে হেঁটে লিভিং রুমের এক পাশে গিয়ে দাঁড়ায়। পুলিশের লোকগুলো এবারের লোকেদের মুখের দিকে তাকিয়ে থাকে। তাদেরও খারাপ লাগছে। রওনক দীপঙ্করের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তোমরা দেখো আমি কি বলেছি, ওই স্কাউন্ডেলের সর্বোচ্চ শাস্তি আমি দেখতে চাই। ও গুলি খেয়ে পড়ে থাক আর যাই করুক। আমার মেয়ে, আমার মা এবং ওয়াইফ যতটুকু কষ্ট পেয়েছে তার সবটা উসুল করবো আমি, দীপঙ্কর। দীপঙ্কর রওনককে থামিয়ে দিয়ে বলে, আমরা এসেছি অন্য একটা ব্যাপারে। টেকনাফ মডেল থানার ওসি আমাদের সাথে যোগাযোগ করেছে 4 মাস আগে সেন্ট মার্টিনে যে মার্ডারটা হয়েছে তার ব্যাপারে। তোমার মনে হয় দীপঙ্কর এখনও সব নিয়ে কথা বলার পরিস্থিতিতে আমরা আছি? আমার মেয়েটা হসপিটালে পড়ে আছে, একটা স্বস্তির খবর পাইনি এখন অবধি। কারণ রানাফ, এটা গুরুত্বপূর্ণ। ওখানে যে মার্ডারটা হয়েছে সেটা শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরী করেছে বলে ধারণা করা হচ্ছে, আর তাদের তথ্য মতে তার একমাত্র সাক্ষী ছিল তোমার ওয়াইফ। রওনক অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকিয়ে থাকে। তারপর দৃষ্টি ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকায়। উর্বি তার দিকেই তাকিয়ে আছে। উর্বি ধীর পায়ে হেঁটে সামনে আসে। দীপঙ্কর বলে ওঠে, তোমার স্ত্রীকে আমাদের সাথে থানায় যেতে হবে রনব, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করব। দীপঙ্কর ভাই, আপনি অন্তত বুঝুন, এখন এসবে আমরা জড়াতে চাই না। আমাদের বাড়ির পরিস্থিতি সেরকম নেই। রওনক শুধু উর্বির দিকে তাকিয়েই থাকে। উর্বি বলে ওঠে, আমি যেতে চাই, চলুন। দীপঙ্কর বলতে থাকে, আমি বুঝতে পেরেছি রওনক, কিন্তু এতটুকু করতেই হবে, কিছু সময়ের ব্যাপার।
তোমার স্ত্রীকে আমাদের সাথে যেতে হবে, তুমিও আসতে পারো চাইলে। উর্বি বসে আছে, তার সামনে বসে আছে দীপঙ্কর এবং আরো একজন পুলিশ অফিসার। মাঝখানে এক টেবিল দূরত্ব। রণব কিছুটা দূরে একটা চেয়ারে বসে আছে। পুলিশ ইন্সপেক্টর উর্বিকে জিজ্ঞেস করে, সেন্ট মার্টিনে যে মার্ডারটা হয়েছিল আপনি তার একমাত্র প্রত্যক্ষদর্শী, এটা কি ঠিক? উর্বি মাথা নাড়ায়। আপনি ভিকটিমকে চিনতেন? জি না। অস্পষ্ট স্বরে জবাব দেয় উর্বি। আসামি? রণব উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি মাথা তুলে রণবের দিকে তাকিয়ে থেকে পুলিশ ইন্সপেক্টরকে বলে, জি। শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরী? জি। রণব তাকিয়ে থাকে উর্বির দিকে। দীপঙ্কর বলে ওঠে, তো টেকনাফ মডেল থানার ওসির কাছে আপনি জবানবন্দি দিয়েছিলেন আপনি ভিকটিম বা আসামির কাউকে চিনেন না। আপনি জানেন আপনার নামে এখন তথ্য গোপন করার কেস ফাইল হতে পারে? উর্বি দীপঙ্করের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, জানি। সেদিন কি ঘটেছিল, খুনটা কেন হয়েছিল, এতে কি আপনার হাত আছে? উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার উপর অ্যাটাক করেছিল ভিকটিম, আমাকে বাঁচাতে। দীপঙ্কর আরেকজন পুলিশ অফিসারের সাথে মুখ চাওয়াচাই করছে। রণব এক দৃষ্টিতে দেখতে থাকে উর্বিকে। দীপঙ্কর বলে ওঠে, যে আপনাকে সেদিন বাঁচাতে একটা খুন করলো আর গত পরশু সে নিজেই আপনার মাথায় রিভলভার ঠেকিয়েছিল, কি অদ্ভুত। পাশের পুলিশ অফিসার বলে ওঠে, আপনাকে এখানে আনা হয়েছে সত্যিটা যাচাই করতে। টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত করে বের করেছে আসামিকে। তবে এই কাজটা আপনি একদম ঠিক করেননি মিসেস খান। এভাবে অপরাধীর সম্পর্কে তথ্য লুকিয়ে আপনি তাকে আরও অপরাধ করার সুযোগ করে দিয়েছেন, যার প্রমাণ আপনি পেয়েছেন। আপনি আপনার শাশুড়ি ডক্টর খানের ছোট মেয়ে মরতে মরতে বেঁচে গিয়েছেন। উর্বি চুপ করে মাথা নিচু করে বসে থাকে। রণব চুপচাপ উর্বিকে দেখতে থাকে। তার সবকিছু এলোমেলো ঠেকছে। পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে, আপনি সন্তান সম্ভবা, তাই আপনার ভালোর জন্য, যাতে আপনাকে ডেলি ডেলি কোর্টে চক্কর দিতে না হয়, সেজন্য আপনাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি। লিখিত বয়ান দেবেন। উর্বি বয়ান লিখে দিতে থাকে। দীপঙ্কর বলতে থাকে, উচ্ছ্বাসের সাথে আপনার কি সম্পর্ক ছিল? উর্বি কোনো কথা বলে না। দীপঙ্কর বলে ওঠে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। উচ্ছ্বাস আপনাকে বিরক্ত করতো, হুমকি দিত কোনো? উর্বি দীপঙ্করের দিকে তাকায়, মাথা নেড়ে অস্পষ্ট স্বরে বলে, জি। রণব চেয়ারের হাতলের উপর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। দীপঙ্কর বলতে থাকে, তবু কেন স্টেপ নেননি? উর্বি চুপ করে থাকে। পাশের পুলিশ অফিসার বলে, আজ আপনার এত ভোগান্তি আপনার নিজের জন্য ম্যাম। যাই হোক, উচ্ছ্বাস প্রাণে বেঁচে গেছে, ওর উপযুক্ত শাস্তি ওকে অবশ্যই দেওয়া হবে। তার জন্য আপনার একটা স্বচ্ছ এবং প্রক্ত বয়ান দরকার। আশা করি আগের মতো আইনকে ধোঁয়াশায় রাখবেন না। আর হ্যাঁ, যদিও শাখাওয়াত চৌধুরীকে আমরা চিনি, তিনি কোনো অন্যায় করবেন না, তবুও যদি আপনাকে বা আপনার পরিবারকে কোনো রকমের চাপ প্রয়োগ করে ক্ষমতার বলে, তাহলে অবশ্যই আইনকে জানাবেন। উর্বি বয়ান লিখে সই করে দিয়ে রণবের দিকে তাকায়। রণব চোখ সরিয়ে নেয়। দীপঙ্কর বলতে থাকে, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করছি, তাই অনুগ্রহ। ম্যাম, আর ইউ ওকে? কথা থামিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে দীপঙ্কর। উর্বির থেকে কোনো জবাব নেই। চোখের পলকে রণব দেখতে পায় মেঝেতে লুটিয়ে পড়েছে সে। উর্বিকে পুলিশের সহায়তায় সিটি মেডিকেয়ার নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান এখনো ফেরেনি। রণব উর্বির বিছানার পাশে একটি চেয়ারে বসে আছে। সে দুহাত মুঠি করে তার কপালে ঠেকিয়ে রেখেছে। উর্বিকে দেখছে লামিয়া। উর্বি চেক আপ শেষে বলে, স্ট্রেট বেশি হয়ে গিয়েছিল, সামলাতে পারেনি। জ্ঞান ফিরবে দ্রুত, আর মা বাচ্চা দুজনেই সেফ। তবে এরকম হলে সমস্যা হবে রনফ। ওর হেলথ কন্ডিশন জানোই তো, মিসক্যারেজ সম্ভব আছে। রণব মাথা তুলে লামিয়ার মুখের দিকে তাকায়, তারপর চোখ ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকায়। ওর জ্ঞান ফিরলে আমিও তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব, চাচিমাকে দেখবো। সেদিনের পর আর যাওয়া হয়নি তোমাদের বাড়িতে। উর্বিকে ধরে আছে লামিয়া। উর্বির গায়ে জোর নেই। লামিয়া তাকে ধরে ধরে সদর দরজা দিয়ে বাড়িতে ঢোকাচ্ছে। রওনক পাশেই। লামিয়া উর্বিকে একা সামলাতে পারছিল না। রওনককে উর্বিকে ধরে। উর্বি রওনকের দিকে তাকায়। রওনক তার দিকে তাকায় না। সে সোজা হাঁটছে। অন্দরমহলে পা রাখতেই নাবিলের গলায় শোনা যায়,
ওখানেই দাঁড়িয়ে যাও, আর ঢুকতে হবে না। রাউনাফ তার ছেলের দিকে তাকায়। নাবিল অগ্নিমূর্তি ধারণ করেছে। উর্বির কোনো ভাবান্তর নেই। সে এক দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে আছে। নাবিল এগিয়ে আসে, রাউনাফের দিকে তাকিয়ে বলে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি পাপা। তোমার মেয়েটা প্রায় মৃত হয়ে হাসপাতালে পড়ে আছে, আর যার জন্য এই অবস্থা হয়েছে সেই মহিলাটাকে তুমি হাত ধরে বাড়িতে ঢুকাচ্ছ। সেম অন ইউ পাপা। উর্বির চোখ দুটো ঝাপসা হয়ে উঠছে। তার শরীরটা খুবই খারাপ লাগছে। সোফাতে সবাই বসে আছে বাড়ির। উর্বির ভাই ভাবি এসেছে। তারা দেখছে তাদের বোনকে। তাদের মন ছোট হয়ে আছে। তাদের বোনের জীবনটা আবারও উলটপালট হয়ে যাবে না তো? নাবিল এসে উর্বির থেকে রাউনাফের হাত ছাড়িয়ে নেয়, বলতে থাকে, আমি বলতাম আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা, কিন্তু না, তুমি কখনো ভালো পাপা ছিলেই না। রাউনাফ ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল বলতে থাকে, তুমি এক্ষুনি বের করে দাও পাপা, এক্ষুনি, নয়তো আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। লিভিং রুমে বাড়ির সবাই হতভম্ব হয়ে নাবিলের কথা শুনে। রাউনাফ ঠান্ডা গলায় বলে, নাবিল স্টপ ইট, এখন এসব করো না প্লিজ। আমার মন মেজাজ ভালো নাই, আমি ক্লান্ত খুব। নাবিল উর্বিকে বলে, শান্তি হয়েছে না আপনার? হয়েছে না আমার ফুলের মতো বোনটাকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে? আমি আপনাকে শুরু থেকে খারাপ ভাবতাম, পরে ধীরে ধীরে মনে হলো আপনি ভালো, হয়তো আমি ভুল, কিন্তু না, আপনি একটা জঘন্য মহিলা। আচ্ছা, আপনার লজ্জা হচ্ছে না? চলে যাচ্ছেন না কেন আমাদের লাইফ থেকে? আপনার বাড়ির লোক এসেছে, তাদের সাথে আপনি চলে যান। আমি আপনাকে সহ্য করতে পারতেছি না জাস্ট। উর্বি দুলছে, মনে হচ্ছে সে আবারও পড়ে যাবে। রাউনাফ গিয়ে উর্বিকে ধরে। নাবিল চেঁচিয়ে ওঠে, ছাড়ো তুমি ওনাকে, ছাড়ো পাপা, নাটক করছে উনি। নাবিল উর্বির দিকে তাকিয়ে বলতে থাকে, এই জন্য এত ভালো মানুষই নিজের প্রেমের সাথে মিল, আবার বোনটাকেও শেষ করতে চেয়েছিলেন। আচ্ছা, এরপর কে? আমি না সাইমি, নাকি পাপা? কাকে খাবেন আপনি? নাবিল তুমি চুপ করো, তোমার আন্টি অসুস্থ। বলে রাউনাফ। শাইমি মাথা নিচু করে সোফায় বসেছিল, রুমাকে জড়িয়ে ধরে। সে একেবারের জন্য মুখ তুলে তাকায়নি উর্বির দিকে। নাবিল রাউনাফকে বলতে থাকে, কি হয়েছে ওনার? এই মহিলা ভয়ঙ্কর পাপা, তুমি জানো না উনি নাটক করছে? পাশ থেকে আসমিরি বলে, কি হয়েছে উর্বি ভাইয়া? রাউনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলে, উর্বি প্রেগনেন্ট। বাড়ির সবাই তাকিয়ে থাকে। অন্য সময় হলে এই খবরটাতে তারা উন্মাদের মতো আনন্দ করত, চেঁচিয়ে উল্লাস করত, কিন্তু এই সুখবরটা তাদের কাউকে আনন্দ দিতে পারছে না। এই মুহূর্তে কেউ অনুভব করতে পারছে না আনন্দ। নাবিল উর্বি আর রাউনাফকে দেখে তাচ্ছিল্যের একটা হাসি দেয়। অস্পষ্ট স্বরে বলে, গ্রেট। লামিয়া বলে ওঠে, ওর একটু বিশ্রাম দরকার, ওকে কেউ ঘরে নিয়ে শুয়ে দাও প্লিজ, এখন সিনকেট করার সময় না। আমিরুন এসে উর্বিকে ধরে। ছুটে আসে তহুরা, ছুটে আসে অন্তরা। তারা ধরে ধরে উর্বিকে উপরে নিয়ে যায়। বাড়ির সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। নাবিল ঘর থেকে বেরিয়ে যায়। রুমা তাকে আটকাতে চায়। নাবিল কোনো কথা বলে না। রাউনাফ রুমার দিকে তাকিয়ে বলে, আমি শর্মির কাছে যাচ্ছি, এদিকটা দেখিস। আজ 19 রোজা, সে খবর এবারে কেউ রাখেনি। শর্মির জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু সবার মুখের দিকে। রাউনাফ 2 দিন হলেও চেম্বারে বসা শুরু করেছে। দিনের বেশিরভাগ সময়ই শর্মির সাথে কাটায় সে। রাতে বাড়ি ফেরে। উর্বি তখন ঘুমিয়ে যায়। উর্বির শরীরটা দিনকে দিন বেশ দুর্বল হয়ে পড়েছে। অবশ্য রাউনাফ কখনো তার দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করে না, কোনো অভিযোগের জায়গা রাখি না সে। আজমেরি রুমা যে যার শ্বশুরবাড়িতে ফিরে গিয়েছে। শফিউল চট্টগ্রাম, শামিউল রাজশাহী, মোহনা আর অন্তরা রওশাদ মঞ্জিল থেকে গিয়েছে। মোহনা শাশুড়ির সেবা যত্নে ব্যস্ত, অন্তরা উর্বির দেখাশোনা করে। এই সময়ে উর্বিকে এভাবে একা ফেলে যেতে তার মন সায় দেয়নি। সে যখন অসুস্থ ছিল, উর্বি সারাদিন তার যত্ন নিত, বড় বোনের মতো। এখন এই দায়িত্ব তার। সে এতটাও অকৃতজ্ঞ নয়। নাবিল ইদানিং ঘর থেকে বের হয় না। প্রয়োজন পেতেও সে সব সময় নিজেকে ঘরবন্দি করে রাখে। আসলে সে উর্বির মুখটা দেখতে চায় না। উর্বি তা বোঝে। সে তাই নিজেই নিচে আসে না খুব একটা। উর্বির দিন কাটে 4 দেয়ালের মধ্যে নিজেকে বন্দি করে।
সে এই ঘর থেকে বেরোয় না, শুধু দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে থাকে। খুব ইচ্ছে করে তার মেয়েটাকে ছুঁয়ে দেখতে, কিন্তু শরীরটাকে সাপোর্ট করছে না। তার হাঁটাচলা করা একেবারেই বারণ। পঙ্গুর মতো বসে থাকে বিছানায় সারাদিন। গতকাল শর্মির ক্লাস টিচার এসে শর্মির মিড টার্মের রেজাল্ট কার্ড দিয়ে গিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে এবার শর্মি 4th হয়েছিল। রেজাল্ট কার্ডটাও আগলে ধরে রাওনা বুকের সাথে মিশিয়ে রেখেছিল। তারপর ছুটে গিয়েছিল হসপিটালে শর্মিকে দেখাতে। উর্বি সে দৃশ্য দেখে কেঁদেছিল সারাটা দিন। তারও যে মেয়েটিকে দেখতে খুব ইচ্ছে করে। কবে ফিরবে তার মেয়ে তার কোলে? কবে আবার তাকে আন্টি বলে ডাকবে মেয়েটা? কাঁদলে উর্বির শরীরটা খারাপ হয়ে যায়, তাই কাঁদতেও পারে না ইচ্ছে করলে। গুমড়ে মরে। অন্তরা কিছু ফল নিয়ে ঘরে ঢোকে। ভাবি আসবো? এসো। উর্বি অস্পষ্ট স্বরে জবাব দেয়। মা পাঠিয়েছে, আপনাকে খেয়ে নিতে বলল। উর্বির বুকটা হু হু করে ওঠে। তার শাশুড়ি মা আগের মতো তার কাছে আসে না। সে গর্ভবতী, সেজন্য যতটুকু দায়িত্ব তার রয়েছে শাশুড়ি হিসেবে সে সেটুকু করে দূর থেকে। অবশ্য এসব তো হবারই ছিল। কেন উর্বি কষ্ট পাচ্ছে? কিছু লাগলে আমায় ডাকবেন ভাবি। শর্মির ঘরে শর্মির ময়না পাখিটা শর্মি শর্মি বলে ডাকতে থাকে। উর্বি কান চেপে ধরে। কি হয়েছে ভাবি? উর্বি কাছে। মেয়েটা কত চাইতো পাখিটা তাকে ডাকুক। সে অন্তরাকে বলে, তুমি ওটাকে প্লিজ ওই ঘর থেকে সরিয়ে নাও। আমার খুব কষ্ট হয় ওর ডাক শুনলে। এমন সময় রৌনক ঘরে ঢোকে। অন্তরা ভাসুরকে দেখে চলে যায়। উর্বি রৌনকের দিকে তাকায়। রৌনক সারাদিন অন্যমনস্ক হয়ে থাকে যেন। উর্বিকে সে দেখতে পায় না। উর্বি যেন তার সামনে নেই, অথচ ঠিকই টাইম টু টাইম উর্বির যত্ন নেয়। সব কিছু করে দেয় উর্বির। কিন্তু উর্বি বুঝতে পারে রৌনক এগুলো করে তার দায়িত্ব থেকে। তার প্রতি রৌনকের আগের মতো অনুভূতি অবশিষ্ট নেই। রৌনক ওয়াশরুম থেকে বের হয়ে বলে, খাচ্ছ না কেন? খাও ফলগুলো। সকালে ভাইটামিনস ক্যাপসুল নিয়েছিলে? উর্বি মাথা নাড়ায়। রৌনক নিস্তেজ কণ্ঠে বলে, নিও মনে করে। আমি তো সবসময় বাড়িতে থাকি না। উর্বির চোখ মুখ শুকনো দেখে রৌনক উর্বির পাশে গিয়ে বসে। উর্বিকে বলে, খাওয়া দাওয়া করো ঠিক মতো, তুমি অত্যন্ত দুর্বল। উর্বি রৌনকের দিকে তাকিয়ে বলে, জানেন মা না আগের মতো আর আমায় ডাকে না, আমার ঘরেও আসে না। মা বুড়ো হয়েছে, মন মেজাজও ভালো নেই, তাই হয়তো। উর্বির চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদছো কেন? এই শরীরে এত চিন্তা মাথায় নেওয়ার প্রয়োজন তো আমি দেখছি না। উর্বি রৌনকের মুখের দিকে তাকায়। মানুষটা তার সাথে কেমন ছাড়া ছাড়া কথা বলছে। রৌনক ফলের প্লেটটি নিয়ে এক টুকরো উঠিয়ে উর্বির সামনে ধরে। নাও এটা খাও। উর্বি রৌনকের হাত সরিয়ে দেয়। সমস্যা কোথায় হচ্ছে? উর্বি তার উত্তর দেয় না। শর্মির ঘরে তুল তুল শর্মি শর্মি বলে চেঁচাচ্ছে। রৌনক উঠে চলে যায় সেদিকে। আজ এটাকে সে বাইরে ছেড়ে দেবে। উর্বি দেয়ালে শর্মি, রৌনক আর তার সেই সেলফিটার দিকে তাকিয়ে আছে। উর্বির চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ে। হঠাৎ তার পেটে ব্যথা অনুভব হয়। সে পেটে হাত দেয়। রৌনক তুলতুলকে ছেড়ে দেয় না। সে খাঁচাটা নিয়ে নিজের বারান্দায় রেখে আসে। তুলতুল এক নাগাড়ে শর্মি বলে চেঁচিয়ে যাচ্ছে। রৌনক ঘরে ঢুকে দেখে উর্বি মুখে কাপড় গুজে কাঁদছে। একটু পরপর তার শরীর কেঁপে কেঁপে উঠছে। রৌনক দ্রুত উর্বিকে গিয়ে ধরে। কি হয়েছে? এমন কেন করছো? শরীর খারাপ করবে তো। উর্বি থামে না, চোখ বন্ধ করে কাঁদছে। রৌনক আবার বলে, কি হয়েছে বলবে তো, না বললে আমি বুঝবো কি করে? উর্বি কান্না থামিয়ে নিঃশ্বাস নিয়ে নেয়। তারপর বলে, কেন অনুভূতি চেপে রেখে আপনি গুমড়ে মরছেন? অভিযোগ তোলার বলে তুলছেন না কেন? আমার দোষের শাস্তি আমি মাথা পেতে নেব। আপনিও ভাবতে শুরু করেছেন যে আমি আপনার জীবনে না আসলে আপনার মেয়েটাকে কষ্ট পেতে হতো না, তাই না? এটা বলে নিজেকে হালকা করুন না শর্মির পাপা। একবার বলুন না আপনার ভুল হয়েছে আমাকে জীবনে জড়ানো। আমি কিচ্ছু মনে করবো না, বরং শান্তি পাবো আমি। রৌনক এবার নিজের মেজাজ ঠিক রাখতে পারে না, ধমকে ওঠে। আচ্ছা, দুদণ্ডকে আমি শান্তি ডিজার্ভ করি না? আমারও দম বন্ধ লাগে। তুমি বোঝো আমি কীরকম মুডে থাকবো, কীরকমের রিয়াক্ট করব, তা তোমরা ডিসাইড করে দিবে। এখন কি চাও? বাড়ি আসে বন্ধ করে দিই? অন্য কোথাও গিয়ে নিজের বাচ্চাদের জন্য দুশ্চিন্তা করি?
হসপিটালে মেয়েটা আধমরা হয়ে পড়ে আছে। তোমার পেটে যে আছে তার জীবনের ঝুঁকি আছে। এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু তোমার নাটক তো থামছে না। চালিয়ে যাচ্ছ তো চালিয়েই যাচ্ছ। উর্মি অবাক চোখে রওনকের দিকে তাকিয়ে থাকে। রওনক একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্মির হাত দুটো ধরে, তারপর নরম গলায় বলে, উর্বি, এখন বন্ধ করো এসব। উর্বি, তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে নেওয়াটা আমার ভুল না। আমি কোনো ভুল করি নাই, তবে ভুল একটা ছিল। তোমার ভুল ছিল উর্বি। আমাকে সত্যিটা না জানানো তোমার ভুল ছিল। সব সত্যি জানলে কি আমি আমার স্ত্রী সন্তানের নিরাপত্তা দিতে পারতাম না? তোমার কি মনে হয়? উর্মি তাকিয়ে আছে। রওনক বলতে থাকে, যে উর্বি কথার জালে পেঁচিয়ে রূপাকে মিথ্যা প্রমাণ করলো, সেই উর্বি এত বড় একটা বোকামি করলো? কি ভেবেছিলে উচ্ছ্বাসের নাম বেরিয়ে আসলে কিংবা ওকে নিয়ে ঝামেলা বাঁধলে তোমার অতীত দুনিয়ার মানুষের সামনে খোলাসা হয়ে যাবে, লাঞ্ছিত হবে তুমি আবারও? এটা ভেবেছিলে? এখন কি হলো উর্বি? এখন কি সেসবের কিছু বাকি আছে? উল্টো শর্মির এই অবস্থার জন্য তোমাকে দুষছে সবাই। যদি একটাবার বলতে উর্বি, আমি একটা স্টেপ নিতে পারতাম। আর দুনিয়ার লোকের কথাই বলো, আমি কি পারতাম না তোমার হয়ে তাদের ফেস করতে? আমাকে ভরসা করে এত কিছু বলতে পারলে, আরেকটু ভরসা করতে পারলে না রওনক করিম খানকে? কি সম্মান দিয়েছো আমাদের সম্পর্কে? তুমি কি দিয়েছো উর্বি? তুমি শুধু নিজের মতো করে এই সম্পর্কটাকে দিয়েছো, পুরোটা ঢেলে দাওনি নিজের। না কখনো ভরসা করেছো আমাকে, না করেছো সম্মান। শুধু নিজে ভালো থাকতে এই সম্পর্ককে ব্যবহার করেছো তুমি। আমাদের ভালো রাখতে নয়, নিজের যন্ত্রণা ভুলতে আমাকে ব্যবহার করেছো। আমাকে দিয়েছো নিজের ইচ্ছে অনুযায়ী। এটা আমার কথা নয় উর্বি, এটা তোমার আচরণে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আমি ব্যর্থ উর্বি। আমি ব্যর্থ। তোমার স্বামী হতে পারলে তোমার ভরসার জায়গাটা হতে পারেনি, আর সেজন্য আমাদের মেয়েটা। থেমে যায় রওনক। উর্মি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনকের দিকে। অস্পষ্ট স্বরে বলে ওঠে, আপনি? রওনক উর্মিকে কিছু বলতে না দিয়ে বলে, দয়া করো, দয়া করে নিজেও সুস্থ থাকো, আমাকে সুস্থ দাও। আমি ক্লান্ত উর্বি। উর্মি আর কিছু বলে না। রওনক উঠে দাঁড়ায়। উঠে খুব দ্রুতই শার্ট পাল্টে ঘর থেকে বেরিয়ে যায়। উর্মি দরজার দিকে তাকিয়ে থাকে। রওনককে হন্তদন্ত হয়ে নিচে নামতে দেখে অন্তরা আর মোহনা মুখ চাওয়াচাই করতে থাকে। গাড়িতে চাবি দিয়ে রওনক বসে আছে। নিজের প্রতি নিজের প্রচন্ড রাগ হয় তার। দুহাতে চুলগুলো পিছনে ঠেলে সজোরে গাড়ির দরজায় একটা ঘুষি মেরে দেয়। হাতের আঙুল ফেটে রক্ত বের হবার উপক্রম। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। মুখের সামনেই উর্মির মায়াবী মুখশ্রীটা ভেসে ওঠে, আর ওই কথাগুলো কানের কাছে বারবার প্রতিধ্বনিত হয়। যেদিন আপনার চোখে আমার জন্য বিতৃষ্ণা দেখবো না শর্মির পাপা, সেদিন আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলবো। রওনক ঘাড় ঘুরিয়ে রওশন মঞ্জিলের দিকে তাকায়। তার দৃষ্টি দোতলার উত্তর পাশের জানালায় নিবদ্ধ। চোখ সরিয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকায়। তার এত অস্থির লাগছে কেন সে বুঝতে পারছে না। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। কিছু একটা হারিয়ে ফেলার ভয় তার গলা টিপে ধরেছে। আচমকা গাড়ির দরজা ঠেলে নেমে পড়ে রওনক। তারপর দৌড়াতে থাকে রওশন মঞ্জিলের দিকে। রওনককে হততন্ত হয়ে উপরে যেতে দেখে মোহনা দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে ভাইয়া, ছুটছেন কেন? রওনক কিছু বলছে না, সে ছুটতে থাকে। অন্তরা আর মোহনা তাদের ভাসুরকে এভাবে ছুটতে দেখে নিজেরও তার পিছু পিছু যায়। রওনক গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে। সে যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। তার শরীর কাঁপছে। সে উর্মিকে না ডেকে সরাসরি দরজায় ধাক্কা দিতে থাকে। এরপর সে সজোরে একটা লাথি বসায় দরজাতে। দরজার সিটকিনি ভেঙে দরজা খুলে যায়। রওনক ভেতরে ঢুকে। তার পিছু পিছু ঢুকে অন্তরা আর মোহনা। উর্মি বিছানায় পড়ে আছে, দু চোখ বন্ধ তার। তার বাম হাত থেকে গল গল করে রক্ত ঝরছে। সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের রক্তে মিশে একটা নকশা তৈরি হয়েছে যেন। উর্মির অন্য হাতে একটা সার্জিক্যাল ব্লেড মুড়ি করে ধরে আছে। মায়া মায়া মুখটার দিকে তাকিয়ে রওনকের বুকটা মোচড় দিয়ে ওঠে। উর্মির চোখের পানি দুগালে লেপটে আছে। হয়তো তখনও কেঁদেছে। কান্না ছাড়া আর কিছুই নেই এই মেয়ের জীবনে। রওনক ধপ করে বসে পড়ে। মোহনা বিকট একটা চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে। ভাবি? অন্তরা বোকার মতো তাকিয়ে আছে। মানুষ এত অদ্ভুত কেন? রওনক উঠে ছুটে যায় উর্মির কাছে। উর্মির মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে চেঁচাতে থাকে। উর্বি, ওটা বিতৃষ্ণা ছিল না,
উর্বি প্লিজ চোখ খুলে দেখো, তাকা উর্বি, বোকা মেয়ে, দয়া করো আমাকে, দয়া করো প্লিজ, দয়া করো। একটা কথা আপনি একেবারে ঠিক বলেছেন শর্মির পাপা। আমি বরাবর আমার ভালো থাকাটাকে প্রাধান্য দিয়েছি, বরাবরই। আমি যে আপনার মতো স্বার্থহীন মানুষ নই, যে 2 হাত ভরে অন্যকে শুধু দিয়েই যায়। আমি শুধু পেতে ভালোবাসি, যতটুকু পেলে একটা জীবন নিয়ে ভালো থাকা যায়। তাই যখন টের পেয়েছি একটা ভুল মানুষের সাথে জড়িয়ে গিয়েছি আমি, যার সাথে আর যাই হোক একটা সুস্থ সম্পর্ক আশা করা যায় না, টের পাওয়া মাত্রই তার কাছ থেকে সরে আসতে চেয়েছি আমি, শুধুমাত্র ভালো থাকার জন্যই তো। তারপর যখন ধর্ষিত হলাম সুইসাইড করার বদলে, তখনও আমার মাথায় চলছিল কিভাবে ভালো থাকা যায়। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো থাকতে। যখন টের পেলাম আমি অন্তঃসত্ত্বা, তখনও মরার কথা না ভেবে চেষ্টা করেছি ভালো থাকতে। ওই পরিস্থিতিতে ভালো থাকার মানে ছিল উচ্ছ্বাসকে বিয়ে করে নেয়া, বাচ্চাটাকে পিতৃ পরিচয় দেয়া। তাই ভালো থাকতে নিজের আত্মসম্মান দাফন করে একজন রেপিস্টের কাছে গিয়েছিলাম আমি তাকে বিয়ে করতে। কিন্তু ভালো থাকা তো আমার কপালে লেখা ছিল না, উচ্ছ্বাসের জেল হলো। আমার উচিত ছিল তখনই আত্মহত্যা করা, কিন্তু আমি যে ভালো থাকার কাঙাল, তাই কি করলাম জানেন? পেটের বাচ্চাটাকে মারলাম, অথচ নিজে মরলাম না আমি। কারণ আমার যে ভালো থাকতে হবে, এই ভালো থাকার জন্য কি কি করেছি এই 7টা বছর আপনি জানেন? আপনাকে তো বলা হয়নি। কিন্তু থাকিনি ভালো, কত লোকের গঞ্জনা সহ্য করেছি, লাঞ্ছনা সহ্য করেছি দীর্ঘ 7টা বছর। 7 বছর শর্মির পাপা, তারপরেও আমি হেদিয়ে মরেছি একটু ভালো থাকার জন্যে। এই পৃথিবীতে কে ভালো থাকতে না চায় বলুন তো? তারপর হঠাৎ করে কিভাবে যেন একটা জ্যাকপট পেয়ে গেলাম। আমি আপনাকে পেয়ে গেলাম। এত দিলেন আপনি আমায়, আপনার পরিবার, আরো ভালো থাকার লোভ পেয়ে বসলো আমাকে। এটাও সত্যি, যেটুকু আমি সবার জন্য করেছি তাও আমার স্বার্থে। সবকিছুর মধ্যেই আমি আমার ভালো থাকা খুঁজে নিয়েছি। আমি দেখতাম মায়ের যত্ন করলে আমি ভালো থাকছি, তাই মায়ের যত্ন করতাম। দেখতাম শর্মিকে আদর করলে আমি ভালো থাকছি, তাই শর্মিকে আদর করতাম। আমি দেখতাম নাবিল সাহেবের মনে নিজের জন্য একটু জায়গা করতে পারলেই আমি ভালো থাকবো, তাই সেই চেষ্টা করতাম। সবকিছুই আমার নিজের ভালো থাকার জন্য। ঠিক বলেছেন আপনি, আমি চাইনি আমার নোংরা অতীত গণহারে সবাই জানুক। তাই উচ্ছ্বাসকে সবার সামনে আসতে দিনি, লুকিয়ে গিয়েছি সবটাই ভালো থাকতে। খানবাড়ি সবার চোখে কি পরিমাণ অযাচিত ভালোবাসা আমি দেখেছি আমার জন্য। ওই চোখগুলোতে আমি আমার জন্য ঘৃণা না দেখার চেষ্টা করে গিয়েছি আমি চাইনি 7 বছরের ইতিহাসের আমার জীবনের পুনরাবৃত্তি ঘটুক। আবারও দম আটকে রেখে দিন পার করি আমি। ভীষণ দুর্বিষহ ছিল ওই দিনগুলো শর্মির পাপা। গোটা জীবনটাই আমার কেটেছে কিছু ভুল সিদ্ধান্তে। এখানে অন্য কারো কোনো দোষ নেই। ভুলগুলো করেছি শুধুমাত্র নিজে ভালো থাকতে, নিজের কথাই ভেবেছি শুধু। কিন্তু স্বার্থপরেরা যে ভালো থাকতে পারে না শর্মির পাপা। আপনি ভাবতে পারেন যে চরিত্র দৃশ্যেও উন্নত হয় না, তার কি হবে? আমার মরতে বারবার ভীষণ ভয় হতো, বরাবরই ভয় পাই আমি মরতে। আজ হঠাৎ না নিজেকে খুব সাহসী লাগছে, সাথে আনন্দও হচ্ছে খুব। আমার জীবনের ভুলগুলো আমার জীবনের ফুলগুলোর কষ্টের কারণ হবে না আর। কারণ আমি তো আমায় ঘৃণা করুন শর্মির পাপা, আমি চাই আপনি করুন। রক্তের ছোপ ছোপ দাগ লেগে থাকা কাগজটায় চোখ বুলিয়ে রাউন্ড অফ কাগজটা দলা পাকিয়ে হাতের মুঠোয় নেয়। তারপর দৃষ্টি ঘুরিয়ে জানালার বাইরে তাকায়। পাশের এরিয়াতে একটা শপিং মল নির্মাণাধীন। নির্মাণ কাজের শব্দে রওনক বিরক্ত হয়ে কপাল কুঁচকে ফেলে। তার রীতিমতো মাথা ব্যথা করছে শব্দে। স্যার আসবো? রওনক হাতের কাগজটা বিনে ছুঁড়ে ফেলে মাথা ঘুরিয়ে হেড নার্সের দিকে তাকায়। ম্লান হেসে বলে, এসো। আফরিন হাতের ফাইলগুলো রওনকের টেবিলের ওপর রেখে বলে, স্যার রিপোর্টগুলো। রওনক হাত বাড়িয়ে রিপোর্টগুলো দেখতে থাকে। নার্স আর চোখে রওনককে দেখছে, তারপর নিচু স্বরে বলে, স্যার আজ ওটি করবেন? কেন নয়? রিপোর্টে চোখ বোলাতে বোলাতে বলে রওনক। না মানে স্যার এই পরিস্থিতিতে। আফরিন, রোগীর জীবন আগে, তারপর সবকিছু। দৃঢ়ভাবে জবাব দেয় রওনক। আফরিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আপনার খুব ধৈর্য স্যার। রওনক মৃদু হেসে বলতে থাকে, আপনি জানো আমার বাচ্চাগুলোকে আমি কখনো ডাক্তারি পড়াতে উৎসাহ দিব না। এই পেশাটা একজন মানুষকে মানুষ থাকতে দেয় না, পাথর বানিয়ে দেয়, একটা স্টোন। আফরিন চুপ করে থাকে, তারপর বলে ওঠে, স্যার কফি পাঠাবো? হ্যাঁ, সেটাও জিজ্ঞেস করছো? করা করে যাও, নিয়ে এসো। আফরিন চলে যেতেই লামিয়া ভেতরে ঢোকে। রওনক হেসে বলে, গুড মর্নিং। কোথা থেকে এলো আজ? আজ তো তোমার রুটি নেই সকালে।
লামিয়া বসতে বসতে বলে, এলাম তোমাদের হালচাল দেখতে। হসপিটাল তো পুরো পারিবারিক হসপিটাল বানিয়ে ফেললে। রনক জবাব দেয় না। লামিয়া বলে, শর্মির কেবিন থেকে এলাম। তোমার 2 শালিকের কাছে নালিশ করছে, তাকে ন্যায় করা হয়েছে। তার লম্বা লম্বা চুলগুলোকে ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য। রনক হাসে। লামিয়া বলে, মেয়েটাকে একটু সুস্থ দেখতে কি শান্তিতে লাগছে না রনফ? গত 15টা দিন আমি ঘুমাতে পারিনি ঠিকভাবে, জানো তুমি? রনক উঠে দাঁড়ায়। ম্লান হেসে মৃদু স্বরে বলে, জানি, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি চিনি। কোথায় যাচ্ছ তুমি? লামিয়া রনফের দিকে তাকিয়ে বলে। রনক বলে, 401-এ। লামিয়ার সাথে সাথে উঠে দাঁড়ায়, বলে, আমিও যাব। না, আমি একাই যেতে চাচ্ছিলাম। লামিয়া দাঁড়িয়ে যায়। রনক বলে, আগে আমার বোঝাপড়া করা দরকার, তোমরা পরে যেও। লামিয়া মাথা নাড়ায়। রনক বলে, আফরিন এলে তাকে কফি নিয়ে 401-এ পাঠিয়ে দিও, আমি আসছি। মেডিসিনের তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগছে। গন্ধটা সহ্য করা যাচ্ছে না। উর্বির চোখ পিটপিট করে তাকাচ্ছে। সে বুঝতে পারছে না সে কোথায়, তার কি হয়েছিল। সমস্ত ব্যাপারটা তার কাছে লম্বা সময়ের একটা ঘুমের মতো লাগছে। সে কি ঘুমিয়েছিল? ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে তার অস্তিত্ব জানান দিচ্ছে। চোখ খুলে সিলিংয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখে এটা তার রুম নয়। তার ঘরের দেয়ালের পেন্ট ধবধবে সাদা, আকাশি নয়। উর্বি নড়ে চড়ে উঠে ডান পাশে মাথা ঘুরিয়ে তাকায়। দেখতে পায় রনফকে। রনফ জানালার কাছে দাঁড়িয়ে ওদিকে ফিরে কফি খাচ্ছে সম্ভবত। উর্বি চিন্তিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। সে কি হসপিটালে? এটা কোন রুম? দরজা খোলা। জানালা থেকে আসা মৃদুমন্দ বাতাসে দরজার সাদা রঙের ফিনফিনে পাতলা পর্দা সমান তারে নড়ছে উড়ছে। উর্বি উঠে বসতে যায়। বাম হাতে ভর করে উঠতে গিয়ে হঠাৎ বাম হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা অনুভব করে। তাকিয়ে দেখে তার বাম হাতের কবজিতে ব্যান্ডেজ। তৎক্ষণাৎ উর্বি মাথা ঘুরিয়ে রনফের দিকে তাকায়। রনফ এক পলক উর্বির দিকে তাকিয়ে আবারও ঘুরে জানালার বাইরে দৃষ্টি রেখে কফির মগে চুমুক দিয়ে স্বাভাবিকভাবে বলে ওঠে, আমি তোমার সাহস দেখে ইমপ্রেসড। সত্যি মৃদুলা উর্বি, আই এম রিয়েলি ইমপ্রেসড। ইউ আর আ জিনিয়াস। না মানে সুইসাইড করার এত এত আরামদায়ক পদ্ধতি থাকতে তুমি রক্তারক্তির পথ বেছে নিলে। স্লিপিং পিলস খেতে পারতে, ঘুমিয়ে ঘুমিয়ে মরে যেতে। কিন্তু তুমি যে প্রোডাক্টিভ তা বোঝাতে চেয়েছো। আর হাতটাও কেটেছো দারুণভাবে, একেবারে সোজা করে। আমি স্কেল দিয়ে মেপেছি, 1.5 ইঞ্চি, না কম না বেশি। হাউ পারফেক্ট, রিয়েলি ইমপ্রেসিভ। উর্বি ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রনব ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বি এলোমেলো দৃষ্টি দিয়ে আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে নিজের পেটে হাত দেয়। রনব সেদিকে তাকিয়ে বলে, ও ঠিক আছে, আর খবরদার ওর কথা তোমার ভাবতে হবে না, ওর জন্য আমি আছি। রনবের এই কথাতে উর্বি রনবের মুখের দিকে তাকায়। রনবের এই কথাটিতে তীব্র অভিমান নয়তো ঘৃণা মিশে আছে, যা উর্বি টের পাচ্ছে। উর্বি মাথা নিচু করে বসে থাকে। রনব তাতে দাঁত চেপে ধমকে বলে ওঠে, আমার বাচ্চা, তোমার কাছে ওর কোনো মূল্য নাও থাকতে পারে, আমার কাছে আছে। উর্বি মাথা তুলে ফুপিয়ে ওঠে, আটকে আটকে বলে, আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আবারও অনেক বড় ভুল করে ফেলেছি শর্মি পাপা। উর্বির কান্না রনবকে বিচলিত করে না। সে গিয়ে কেবিনের দরজা ভেতর থেকে লক করে দেয়। তারপর এসে উর্বির পেটে উর্বির মুখোমুখি বসে। উর্বি চোখের পানি মুছে বলে, ভুল করেছি আমি। রনব উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, এখন যে কাজটা করতে চাচ্ছি তাতে পরে অনুশোচনা হয়তো করবে, অপরাধ বোধে হয়তো ভুগবো মৃদুলা উর্বি, কিন্তু বর্তমানে আমার শান্তির জন্য যে কাজটা করতেই হচ্ছে আমাকে, তাই আগেই সরি বলে নিচ্ছি। উর্বি ঝাপসা চোখে রনবের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, কি? উর্বি শব্দটা বলে শেষ করার আগেই রনব সজোরে তার ডান গালে একটা চড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতার হতভম্ব উর্বি নিজের ডান গালে হাত চেপে ধরে। মাথা ঘুরিয়ে অবাক চোখে রনবের দিকে তাকাতে রনব তার বাম গালে আরেকটা চড় মারে সজোরে। উর্বি দুগালে হাত চেপে রনবের চোখের দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার গাল দুটো ব্যথায় টনটন করছে, মাথাটা ছিমছিম করছে। রনব ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তাতে দাঁত চেপে সে বলে, হাত নামাও গাল থেকে, কিছুই হয়নি তোমার,
এত বড় একটা ব্লান্ডার করেও এখানে নির্লজ্জের মতো বসে আছো জীবিত সুস্থ শরীরে, তাই এই দুটো থাপ্পড়ে কিছুই হয়নি। হাত নামাও। কিছু সময় রণবের দিকে তাকিয়ে থেকে উর্বি মাথা নিচু করে ফেলে। রণব চেঁচিয়ে ওঠে। ভুল? এটা তোমার কাছে ভুল ছিল, নির্দয় মহিলা? উর্বি গাল থেকে হাত সরায় না, না রণবের দিকে তাকায়। চোখ বেয়ে আপনা আপনি পানি ঝরছে তার। রণব এগিয়ে গিয়ে উর্বির থুতনি ধরে মুখটা উঁচু করে তোলে, খ্যাপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে। স্টপ, আই সেড স্টপ। এসব ফালতু আবেগ আমার সামনে ঝাড়িয়ে আর পার পাবে না তুমি। আই সেড স্টপ। উর্বি পুনরায় ফুপিয়ে ওঠে, আটকে আটকে বলে, ভুল করেছি। রণব সে কথায় পাত্তা না দিয়ে বলতে থাকে, তুমি স্ত্রী হিসেবে কতটা অযোগ্যতা তো প্রমাণ করে দিয়েছো, আর আজ প্রমাণ করে দিয়েছো মা হবারও তোমার কোনো যোগ্যতা নাই। তুমি একজন অযোগ্য মানুষ, একটা অপাত্র তুমি। কত বড় সাহস, কত বড় ধৃষ্টতা তোমার মধ্যে যে আছে, সে তোমার একার নয়, আমারও অংশ। কত বড় ধৃষ্টতা তুমি দেখিয়েছো, হার্টলেস কোথাকার। চেঁচাতে থাকে রণব। উর্বি নিজের পেটে হাত রাখে। রণব উর্বির হাতটা তার পেট থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে, খবরদার বলেছি তো, ওর কথা আর মাথায় আনতে হবে না তোমার। তোমার এই ফেক কনসার্ন তুমি ভুলেও আর দেখাবে না, না আমার প্রতি না আমার বাচ্চার প্রতি। দেখাবে না তোমার এই ফেক কনসার্ন। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রণব বলতে থাকে, কি শত্রুতা তোমার আমার সাথে? আজ আমাকে একেবারে সন্তান হারাই করে দিতে চাইলে? বলো কি শত্রুতা? উর্বি নিস্তেজ কণ্ঠে বলতে থাকে, আমার কি হয়ে গিয়েছিল আমি জানি না শর্মির পাপা। কি হয়ে গিয়েছিল জানো না? কচি খুকি তুমি, অথচ ঠান্ডা মাথায় 20 লাইনের একটা চিঠি লিখে ফেললে। উর্বি হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলে, শুধু মনে হচ্ছিল ওই যে দরজার বাইরে পা রেখে চলে গেলেন, ওই চলে যাওয়াটাই একেবারে জন্য দূরে যাওয়া, আমার থেকে, আমার বাচ্চার থেকে। রণব পেটের একপাশে ক্লান্তি ভঙ্গিতে বসে পড়ে। উর্বির সে কথার উত্তর না দিয়ে বলতে থাকে, একটা উপকার করবে দয়া করে? কি? উর্বি অস্পষ্ট স্বরে বলে। রণব নিস্তেজ হয়ে বলতে থাকে, এই বাচ্চাটিকে আমাকে দাও, সে অবধি কষ্ট করে থাকো। তারপর তোমার এই সব মনে হওয়া আবেগ অনুভূতি নিয়ে জাহান নামে যাও। শুধু দয়া করে আমার বাচ্চাটাকে মেরো না। আমার এটা মনে হয়, আমার ওটা মনে হয়, এসব মনে হওয়া তুমি তোমার কাছে রাখো। উর্বি চুপ করে থাকে। রণব একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, কি ভীষণ খুশি হয়েছিলাম যেদিন হসপিটালের রেডিওলজি বিভাগের প্রধানের থেকে জানলাম আমি বাবা হতে চাচ্ছি আবারও। আমি চাইতাম আমার আর তোমার ভালোবাসায় কেউ জন্মাক, যার কাছ থেকে তুমি মা ডাক শুনতে পারো। একটু সময় নিতে চাচ্ছিলাম যাতে তুমি শারীরিকভাবে একটু ফিট হও, কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল তাই আগিয়ে দিয়েছেন। আল্লাহর এই উপহার আমি অতি সানন্দে গ্রহণ করেছিলাম উর্বি, আর তোমার কাছে সে এতটাই তুচ্ছ হয়ে গেল। আরে আমি কাকে কি বলছি? একজন পাষণ্ডী নাটকবাজ মহিলাকে, যার কাছে দুনিয়ার লোকজন তাকে কি দিল, কি বেশি দিল কি কম দিল, সে কার কাছ থেকে কি পেল, শুধু সেটাই ম্যাটার করে। আর সে অন্যকে কি দিল না দিল তা নিয়ে কখনো ভাবেই না। কথাগুলো বলতে বলতে রণব দীর্ঘশ্বাস ছাড়ে। উর্বি রণবের দিকে তাকিয়ে থাকে। রণব এবার সরাসরি উর্বির চোখে চোখ রেখে নরম গলায় বলে, দয়া করে বাচ্চাটা জন্মানো পর্যন্ত অপেক্ষা করো কষ্ট করে। তারপর আমি সম্মানের সাথে তোমার সব বর্বরতাকে মেনে নেব। তারপর ভুলে যাব আর একটা বার আমাদের জীবনে কেউ এসেছিল। উর্বি রণবকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। তার চোখের পানিতে রণবের শার্ট ভিজে যাচ্ছে। রণব কিছুক্ষণ চুপ করে থেকে বলতে থাকে, কতটা নিঃস্ব লাগছিল নিজেকে। আমি তো মেয়েটাকে আঁকড়ে ধরিনি উর্বি, আমি আঁকড়ে ধরেছিলাম কোমল হৃদয়ের একজন নারীকে। এই মেয়েটিকে নয়, যার আমার প্রতি কোনো ভালোবাসা নেই, আমাদের বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই, যে শুধু নিজের ভালো থাকাটাকে প্রাধান্য দেয়। একটু থেমে রণব আবারও বলে, একজন স্ত্রীর ভুল হোক বা অন্যায় হোক, একজন স্বামী অভিযোগ তুলবে না। স্বামী স্ত্রীর সম্পর্কে এটাও একটা অধিকার। তুমি জানো, তুমি তো আমাকে সে অধিকারও দিলে না। ভাবতাম তুমি আমাকে সম্মান করনি, কিন্তু না, ভুল আমি। তুমি আমাকে স্বামী বলে স্বীকারই করনি। উর্বি কেটে যাচ্ছে। রণব বলে, প্রথমে সীমালা এসে চলে গেল, তারপর তুমি এসে এই স্টেপ নিলে। তোমরা জীবনে কেন আসো বলো তো? কথাটা বলতে গিয়ে রণবের গলা কেঁপে ওঠে। উর্বি মাথাটা ঠেকিয়ে রাখে, দু হাতে খামচে ধরে মোচড়াতে থাকে রণবের শার্ট। রণব বলতে থাকে, শর্মি শুধু বলে যাচ্ছে আন্টি কোথায়, আন্টি কেন আসছে না, আন্টি ঠিক আছে তো? তুমি একটা বার ওর কথা ভাবলেও না?
তোমাকে স্বার্থপর বললেও তো কম বলা হয় উর্বি। উর্বি কাছে রনব বলতে থাকে। আমি বলেছি আমার প্রতিটা সন্তানের সুস্থতা চাই আমি। আর তুমি কত বড় দুঃসাহস দেখিয়েছো একজন বাবার থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তুমি বিকৃত মস্তিষ্কের মহিলা যে একটা সুস্থ স্বাভাবিক জীবন ডিজার্ভই করে না। তোমার উপযুক্ত স্থান হচ্ছে পাগলা গারদ। উর্বি নিশ্চুপ। রনব বলে, ভুল হয়ে গিয়েছে, সত্যি ভুল হয়ে গিয়েছে। অন্ধের শহরে আয়না বিক্রি করেছি আমি এতদিন, ভুল করেছি, আর তার মাসুল গুনছি আমি। একটু থেমে আবারও বলে, এতটাই ব্যর্থ আমি উর্বি? উর্বি রনবের চোখে চোখ রাখে। রনব কণ্ঠে পুনরায় কাঠিন্যতা এনে বলতে থাকে, কি ভেবেছিলে আমার সাথে একটার পর একটা অন্যায় করে ভিকটিম কার্ড প্লে করে পার পেয়ে যাবে? এই ইনোসেন্ট চেহারা, এই চোখের পানি, এগুলো দিয়ে কাজ হবে না উর্বি। আমার তোমার সাথে বোঝাপড়া আছে, তার আগে কোথাও পালাতে পারবে না তুমি। অনেক হয়েছে তোমার ভালো না থাকার হিসাব, এখন তুমি আমাকে হিসাব দাও। তুমি জীবনে যতটুকু ভালো থাকোনি, তুমি অন্যকে কি রেখেছো, হিসাব দাও আমাকে। উর্বি চোখের পানি মোছে। রনব উর্বির থুতনি উপরে তুলে বলতে থাকে, কি চাই তোমার? একটা জীবনে ভালো থাকতে, মানসিকভাবে সুস্থ থাকতে আর কি চাই? জানি বলতে পারবে না, কারণ তুমি পাগল, ব্রেনলেস মহিলা। তোমার ইন্টেনশনই হচ্ছে তুমি তোমার দুঃখের সাগরে সাঁতার কাটতে থাকবে। কেউ তোমাকে উদ্ধার করতে গেলে তাকে বলবে আরেকটু থাকি। তুমি কি চাও তুমি নিজেও জানো না, তবে আমি জানি আমি কি চাই। আমি আমার সন্তান চাই উর্বি। আমি হাত জোর করছি তোমার কাছে, আমার প্রতি এতটা নির্দয় হয় না। ওটাই প্রথম, ওটাই শেষ। আর কখনো কোনো অধিকারের ভিত্তিতে তোমার প্রতি অভিযোগ তুলব না, কথা শোনাবো না, নিজের অনুভূতি জানাবো না, খারাপ লাগা ভালো লাগা শেয়ার করব না। এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে একজন স্বার্থপর স্ত্রীকে তার মতো করে ছেড়ে দেওয়ার। শুধু বিনিময়ে আমি আমার সন্তানের সুস্থতা চাচ্ছি। একজন বাবা তোমাকে রিকোয়েস্ট করছে, আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টাও করবে না তুমি। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য পুরো কামরা নিস্তব্ধ হয়ে আছে। ভেজা গাল দুটো অস্বস্তি দিচ্ছে উর্বিকে। উর্বি হাতের পিঠ দিয়ে গাল মুছে দেয়। বাইরের থেকে দরজায় ঠক ঠক আওয়াজ হয়। রনব মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। দরজার বাইরে একজন জুনিয়র নার্স দাঁড়িয়ে বলে ওঠে, স্যার ম্যাম। ম্যাম একেবারেই ঠিক আছে আফসানা, তুমি যাও। আফসানা রনবের কথায় চলে যায়। কেবিনের বাইরে ইমার্জেন্সি ডেস্কে বসা দুজন নার্স মুখ চাওয়াচাই করছে। একজন চাপা স্বরে অপরজনকে বলছে, দরজা বন্ধ করে কি করছেন স্যার? আরেকজন নার্স গলা খাঁকড়ি দিয়ে নিচু গলায় বলে, হয়তো স্যার তার ওয়াইফকে জীবনমুখী শিক্ষা দিচ্ছে। রনব ঘাড় ঘুরিয়ে উর্বির দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলতে থাকে, আমাকে দেখে একটু অবাক হয় না তুমি? এখন আমি হার্ট সার্জন রনব করিম খান নই, আমি মৃদুলা উর্বির স্বামী রনব। এই বন্ধ কামরার ভেতরে আজ কোনো অভিজ্ঞ ডাক্তার কিংবা পেশেন্ট নয়, বরং দুজন স্বামী স্ত্রী আছে। কোনো ডাক্তার তোমার সাথে কথা বলছে না, তোমাকে দেখছে না। একজন ডাক্তারের চোখে তুমি সহানুভূতি ডিজার্ভ করো এই অবস্থায়, কিন্তু একজন স্বামী হিসেবে নিজের বিধ্বস্ত অনুভূতি পাশে সরিয়ে রেখে তোমাকে দেখবে না। এতটা মহান ভেবো না আমাকে। বোঝাপড়া দুজন স্বামী স্ত্রীর হচ্ছে, অনুভূতির দ্বন্দ্ব দুজন স্বামী স্ত্রীর হচ্ছে। উর্বি চুপ করে আছে। রনব বলতে থাকে, চলো হিসেব শুরু করি। তুমি গত 7 বছরে অনেক কিছু সহ্য করেছো উর্বি, আমি জানি। যেগুলো শিখি ভাগও আমি সহ্য করিনি জীবনে। গত কয়েকদিনে তোমার উপর দিয়ে কি বয়ে গেছে আমি সব জানি উর্বি। কোনো কিছুই আমার অবগতি উপলব্ধির বাইরে নয়। কিন্তু তুমি জানো না উর্বি, এত কিছু সহ্য করার পরেও যে মেয়েটা কখনো সুইসাইডের কথা মাথায় আনেনি, সে মেয়েটা শুধুমাত্র কিছু ভুল ধারণার উপর ভিত্তি করে, কিছু ভুল ধারণাকে আঁকড়ে ধরে নিজের জীবনটা খোয়াতে বসেছিল। শুধু নিজের জীবন নয়, সাথে আরও একটা প্রাণ। উর্বি, তোমার ধারণাগুলো যদি সত্যি হতো তাহলে আমি বিন্দুমাত্র আফসোস করতাম না। কিন্তু তোমার ধারণা সব ভুল উর্বি। ওটা বিতৃষ্ণা ছিল না উর্বি, ওটা একজন স্বামীর অধিকার বোধ ছিল স্ত্রীর প্রতি। অধিকার বোধ কখনো বিতৃষ্ণ হতে পারে না। আমি তো প্রশ্ন তুলেছিলাম, কেন আমাকে ভরসা করতে পারলে না? সেটা কিভাবে তুমি বিতৃষ্ণা ধরে নিলে? উর্বি, আমি একটা রক্ত মাংসে করা মানুষ। আমি যদি তোমার মনের মতো প্রতিক্রিয়া দিই, তবে আমার স্বকীয়তা কোথায়? একজন মানুষ কখনো আরেকজন মানুষের মনের মতন সাডেন রিয়াক্ট চাইলেও করতে পারে না, তবে অপর মানুষটা চাইলেই বোঝার চেষ্টা করতে পারে, যেটা তুমি করনি। কি এখন নিশ্চয়ই এটা বলবে যে আমি কেবল আমার বাচ্চার কথাই ভেবেছি?
বাচ্চার কথা ভেবে তোমার জন্য কষ্ট পেয়েছি, কারণ আমি শুধু বাচ্চার প্রতি কনসার্ন দেখাচ্ছি। তোমার এই পরিস্থিতিতেও আমি শুধু বাচ্চা বাচ্চা করেছি। বাচ্চাটা না থাকলে এতটা কনসার্ন দেখাতাম না, এটাই তো বলবে, তাই না? বলো বলো। ট্রাস্ট মি উর্বি, আমি একটু অবাক হব না তুমি এখন এমন বললে, কারণ তোমার চরিত্র অনুযায়ী তো তুমি বলবে। উর্বি চুপ করে থাকে। রওনা বলতে থাকে, হ্যাঁ, এটা যদি তুমি বলো তাহলে ঠিকই বলবে, কারণ সত্যি আমার কনসার্ন শুধু আমার বাচ্চার জন্যই। আমি কোনো মৃদুলা উর্বিকে নিয়ে ভাবি না। আমি খুব খারাপ একজন স্বামী, যাকে ভরসা করা যায় না। উর্বি রওনকের দিকে তাকায়, নীরবতা ভেঙে বলে ওঠে, আমি এমন কিছু ভাবিনি। আমি তো ভাবলাম চিঠিতে লিখলাম আমি বেঁচে থাকলে এমন ভুল হতেই থাকবে, আর আমার জীবনের ফুলগুলো কষ্ট পাবে, তাই। আর মরে গেলে ফুলগুলোর কষ্ট পাবে না? অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, এমন হবে, তাই তো? উর্বি রওনকের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কিছু বলতে যাবে, তখনই রওনক উর্বিকে থামিয়ে দিয়ে বলে, শর্মির কষ্ট তোমার জন্য, তোমার ভুলের জন্য হয়েছে। কি হয়নি সেই যুক্তিতর্কে যেতে চাচ্ছি না। আমি শুধু জানি শর্মির এই অবস্থার জন্য মৃদুলা উর্বি কিছুটা হলেও দায়ী থাকবে। ও একজন মা, কখনো দায়ী না। উর্বি, আমি তো অনেকদিন আগে থেকে এমন ভেবে ফেলেছি, তুমি ভাবতে বাধ্য করেছ। সেখানে আমি একজন মা উর্বিকে কিভাবে দোষারোপ করব? এতটা ধৃষ্টতা আমার নেই। আমি তো অভিযোগ করেছি আমার স্ত্রী উর্বিকে, সেটুকু কি আমার অধিকারের মধ্যে পড়ে না উর্বি? উর্বির দু চোখ দিয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে। মাথা নাড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, পরে অভিযোগের ধরনটা ভুল ছিল নাকি তোমার বোঝাটা ভুল, সেগুলো নিয়েও যুক্তিতর্কে যাব না। কিন্তু উর্বি, তুমি গোটা ব্যাপারটা জাস্ট আমি আবার ভুল করেছি শর্মির বাবা, এটা বলে শেষ করে দিলে। তোমার একটা ভুলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল উর্বি। পুরোটা সময় ছটফট করেছি, বলেছি উর্বি শুধু আমাকে ভুলে যেও না। তোমার কাছে আমার অসহায় অনুভূতির সমর্পণকে তুমি আমার বিতৃষ্ণার বহিঃপ্রকাশ ভেবে চলে যেও না। আমি কখনো অভিযোগ তুলব না, যত ইচ্ছে বোকামি করো। উর্বি পুনরায় ফুপিয়ে ওঠে, মাথাটা রওনকের গায়ে ঠেকিয়ে বলতে থাকে, ক্ষমা চাচ্ছি। রওনক একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজের হাতের দিকে তাকায়, তারপর বলে, একটা সময় মনে হয়েছে তুমি নেই, চলে গিয়েছো, সব শেষ, আমি হারিয়ে ফেলেছি তোমাকে। রওনকের সে কথায় উর্বি টের পায় কি প্রকারও ভালোবাসা। উর্বি হারাতে বসেছিল অভিমানের বসে, পোড়া কপাল তো আজীবনেরই পোড়া। সে নিজেই কিনা বাকিটা শেষ করে দিয়েছিল। তার সাথে যে তার মধ্যে বেড়ে উঠছিল তাকেও কিনা আবারও সেই একই মহাপাপ। সে কত জঘন্য। উর্বি হাউমাউ করে কেঁদে বলতে থাকে, পাপ করেছি আমি, মহাপাপ। রওনক উর্বির গাল দুটো ধরে, নরম গলায় বলে, কাঁদতে হবে না, এবার একটু থামো। এটা ছাড়া কি আর কিছুই পারো না তুমি? থামো এবার, থামো। রওনক পুনরায় নিজের হাতের দিকে তাকায়, তারপর অসহায়ের মতো উর্বির দিকে তাকায়, তারপর বলে, আমি কঠোর হয়ে থাকতে পারি না উর্বি, চাইলেও পারি না। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কোনো ধরনের অধিকার বোধ দেখাবো না যা তোমাকে অস্বস্তি দেয়। উর্বি বেডের চাদর খামছে ধরে, কণ্ঠে আকুতি নিয়ে বলে, কেন দেখাবেন না? 100 বার দেখাবেন, 1000 বার দেখাবেন, আমি ক্ষমা চাইছি তো। রওনক তাকিয়ে থাকে, উর্বি বলতে থাকে, ক্ষমা করে দিন না আমায়, ক্ষমা করে দিন প্লিজ। আমি প্রমিস করছি আজকের পর থেকে আমি আর কোনো ভুল করব না যা আপনাকে কষ্ট দেয়। আমার জীবনের উপর আপনাদের পূর্ণ অধিকার আছে। আপনারাও এই জীবনের দাবিদার। প্রমিস করছি আপনাদের অনুমতি ব্যতীত এই জীবনে আর কষ্ট দেব না আমি কাউকে। রওনক চোখ সরিয়ে নেয় অবিশ্বাস আর অভিমানে। উর্বিতা বুঝতে পারে, দু হাতে রওনকের গাল আগলে ধরে মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর কাতর কণ্ঠে বলে, শর্মির পাপা। রওনক হাত মুঠো করে ফেলে, ভেতরটা অনুভূতি তোলপাল করলে বাইরে কাঠিন্যতা বজায় রেখে চুপ করে থাকে। উর্বি পড়ছে, অপরাধ বোধ হচ্ছে তার ভীষণ। নরম গলায় বলে, একজন সুইসাইডের পেশেন্টকে চড় মারা, এখন তার থেকে মুখ ঘুরিয়ে থাকা? অযোগ্য ডক্টর, আপনিও যে খুব হৃদয়হীন। আমার মতো হৃদয়হীনার সাথে পাল্লা দিতে চাচ্ছেন নাকি আপনি? রওনক নিজের গাল থেকে উর্বির হাত সরিয়ে দিয়ে ধীরে ধীরে হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। উর্বির দিকে তাকিয়ে বলে, 7 বছর
7 বছর তুমি মানুষের গঞ্জনা শুনে কাটিয়েছ উর্বি, আর গত 24টা ঘন্টা আমি নিজে নিজেকে গঞ্জনা দিয়েছি। ওই 7 বছর আর এই 24 ঘন্টার মধ্যে কোনো পার্থক্য নেই উর্বি। উর্বি ঢোক গিলে নেয়। রাউনফ ধীরে ধীরে নিজের হাতটা উর্বির গালে রাখে, কাপা গলায় বলে, তুমি মুখে বললেও তুমি এখনো এটাই মানো, তুমি তোমার জীবনের একক দাবিদার, সেখানে অন্য কারো কোনো অংশ নেই। না, মানি না। যখন আপনি চর মেরেছেন ঠিক সেই মুহূর্তেই আমি আপনার প্রতি করা আমার অবিচারের পরিমাণ উপলব্ধি করেছি। আমি একটুও নারাজ হইনি ওই সময়টায়, বরং আমি আমার স্বামীকে অনুভব করতে পেরেছি। রাউনফ উর্বিকে কাছে টানে, দু হাতে আঁকড়ে ধরে দুগালে অগণিত চুমু দিতে থাকে। পরম স্পর্শে সিক্ত হয়ে ও উর্বি স্বস্তি পাচ্ছে না। মানুষটা তাকে ক্ষমা করতে পেরেছি তো। দু চোখ বদ্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলতে থাকে, নিজেকে আরেকটা বার শুধরে নিতে আপনার সাহায্য দরকার। কথা দিচ্ছি নতুন উর্বিকে পাবেন আপনি। রাউনফ চুমু দিয়ে ভরিয়ে দেয় উর্বির দুগাল, তারপর উর্বির দুগালে হাত দিয়ে আগলে ধরে উর্বির চোখে চোখ রাখে বলে, বাড়িয়েছিলাম হাত সাহায্যের জন্য, তুমিই নিলে না, এখন একা একাই করতে হবে তোমাকে। উর্বি আহত হয়, রাউনফের দিকে তাকিয়ে বলে ওঠে, তবে কেন বলেছিলেন আমি আছি, আমি থাকবো? সেটা এখনো বলছি, বারবার বলবো, আমি আছি, আমি থাকবো, কিন্তু পুরনো উর্বিকে ভাঙতে হবে তোমায়, নিজের গড়তে হবে নিজের। উর্বি নিজের অসহায় অনুভূতি থাকতে শুকনো হাসি হাসে। মানুষটার এহেন আচরণ অস্বাভাবিক কিছু নয়। উর্বি বুঝতে পারছে উর্বিকে একটা লম্বা জার্নি শেষ করতে হবে। উর্বির জীবনে মানুষটার গুরুত্ব কতখানি এটা মানুষটাকে বোঝাতে তার জীবনের মানুষটার দাবি আছে, অংশের মালিকানা আছে, এটা মানুষটাকে বোঝাতে তাকে কাঠখড় পোড়াতে হবে। উর্বির চোখ মোছে, রাউনফ গাল থেকে হাত সরিয়ে নেয়। উর্বি রাউনফের দিকে তাকিয়ে বলে ওঠে, এই কদিনে বেশ বুড়ো হয়ে গেছেন আপনি শর্মির পাপা। রাউনফ ম্লান হাসে বলে, তোমাকেও কোনো 23-এর তরুণী লাগছে না মৃদুলা উর্বি। উর্বি হাসে, একটা বড় নিঃশ্বাস নিয়ে নেয়। বাইরে থেকে আবারও দরজায় ঠক ঠক আওয়াজ হয়। রাউনফ বলে, আফসানা, তোমাদের ম্যাম ঠিক আছে? স্যার, আপনার মা এসেছে। রাউনফ উঠে দাঁড়ায়। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাউনফ বলতে থাকে, সবাইকে তোমার নিজের ফেস করতে হবে, আমার কিচ্ছু করার নেই, আমি চাই তুমি অপরাধ বোধে ভোগো। রাউনফ উঠে গিয়ে দরজাটা খুলে দেয় কেবিনের। রওশনারা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছেন, তার সাথে মোহনা ও অন্তরা। রাউনফ তাদের কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। রওশনারা উর্বির মুখোমুখি বসে আছে। উর্বি মাথা নিচু করে বসে আছে। তার এই মুহূর্তে তার শাশুড়ির দিকে তাকানোর সাহস নেই। অন্তরা আর মোহনা তাদের শাশুড়ির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। রওশনারা উর্বির মুখের দিকে তাকিয়ে অন্তরাকে ডাকে, ছোট বৌমা। অন্তরা দ্রুত উত্তর দেয়, জি মা। তুমি আজকালের মধ্যে শমিউলের ওখানে চলে যাবে, ছেলেটা একা পড়ে আছে, এখানটা বড় বৌমা দেখবে, সে তো সুস্থ হয়ে গিয়েছে। মেজ বৌমা, তুমিও চট্টগ্রামে চলে যাবে, তোমার বড় যা পুরোপুরি সুস্থ। অন্তরা তার শাশুড়ির মুখের দিকে তাকায়। মা, ভাবি এই সময় মানে পোয়াতি হয়েছে, তাতে কি হয়েছে? আমরা বাচ্চা পেটে নিয়ে সংসার দেখিনি। এখনকার যুগের বউরা আরাম পেয়ে পেয়ে উচ্ছন্নে যাচ্ছে। বেশি আরাম থাকলে অলস মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে। তোমার বড় জায়ের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। তুমি কালই রাজশাহী যাবে, মেজ বউ চট্টগ্রাম, এদিকটা বড় বৌমা দেখবে। উর্বি তার শাশুড়ির দিকে তাকায়, নরম গলায় বলে, মা। রওশনারা তার উত্তর না দিয়ে রওনফকে বলে, এই রওনক, বাড়ি নিবি কখন বৌমাকে? তোর হসপিটালে তো রোগীর চেয়ে তোর ফ্যামিলির লোকজনই আস্তানা গেলে বসে থাকে 12 মাস। এই রওনক, বৌমা কি খাবে? আমার নাতির তো খাওয়ার সময় হয়েছে নাকি? উর্বি আবারও ডাকে, মা। রওশনারা শুনেও না শোনার ভান করে চুপ করে থাকে। উর্বিটাকে সাড়া দেয় না। উর্বি আকুল হয়ে ডাকতে থাকে, মা, আপনি অন্তত এমনটা করতে পারেন না? আর তুমি করতে পারো বৌমা? উর্বির দিকে সরাসরি তাকিয়ে রওশনারা বলে। উর্বি শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। রওশনারা বলতে থাকে, তোমার জন্য আমার কষ্ট হয়েছে ভেবো না, আমার শুধু আমার নাতি নাতনির জন্য কষ্ট হয়েছে, আমার নিজের জন্য কষ্ট হয়েছে। একদিন তোমাকে এই বাড়িতে এনে আমি যাদের কষ্ট দিয়েছি তারা আজ আবারও কষ্ট পাচ্ছে তুমি চলে যাচ্ছিলে বলে। আমি সেই নাতনিদের জন্য কষ্ট পাচ্ছি।
এ পর্যন্ত বলে রওশনারা থামে, তারপর দরজার দিকে তাকিয়ে বলে, দাদু ভিতরে এসো। উর্মি দরজার দিকে তাকায়। দরজার পর্দা ধীরে ধীরে সরিয়ে মাথা নিচু করে ভেতরে ঢুকে শাইমি। ধীর পায়ে হেঁটে এসে সে বেডের সামনে দাঁড়ায়। রওশনারা উঠে দাঁড়ায়। মোহনা আর অন্তরা শাশুড়িকে ধরে ধরে নিয়ে যায়। শাইমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে চোখ তুলে তাকায় না উর্মির দিকে। উর্মি নরম গলায় বলে, শারমি তাকাও। স্বামী তবুও দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। উর্মি আবারও বলে, তাকাও শারমি।